নমস্কার, আমি শুভাশিস। আপনারা শুনছেন একটা গল্প হোক, বাংলা তথা বিশ্ব সাহিত্যের শ্রুতি গল্পের সমাহার। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প আমার উপন্যাস। গল্প পাঠে এবং চরিত্র চিত্রণে আমি শুভাশিস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল বটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। শুরু করা যাক আজকের গল্প, আমার উপন্যাস। আমি যখন শেষ পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজ থেকে বের হলাম, তখন আমার বয়স 22 বছর মাত্র। আমার যথেষ্ট পৈতৃক সম্পত্তি থাকাতে চিকিৎসা ব্যবসায় অবলম্বন করা আমার প্রয়োজন ছিল না। কিন্তু গ্রামের সকলেই বললেন, যখন এত পরিশ্রম করে এত অর্থ ব্যয় করে ডাক্তারিটা পাশই করলে, তখন প্র্যাকটিস না করাটা মোটেই ভালো দেখায় না। কথাটাও যথার্থ বলে মনে হলো। কিন্তু ডাক্তারি চোগা চাপকান পড়ে স্থূলকায়, কারণ ভালো প্রসার করলে ঘি দুধ বেশি করে খাবো, অত্যন্ত গম্ভীর নিজের ভবিষ্যৎ মূর্তিটি কল্পনা করে বড়ই হাসি পেতে লাগলো। ডাক্তার হবার উচ্চাভিলাষ আমার কোনো কালেই ছিল না। আমার একমাত্র উচ্চাভিলাষ ছিল তা উপন্যাসের নায়ক হবার জন্য। বাল্যকাল থেকেই উপন্যাস পাঠ করে অতিরিক্ত পরিমাণ আসক্তি জন্মেছিল। আমার প্রথম উপন্যাস বঙ্কিমবাবুর আনন্দমঠ। মনে আছে, আমার বয়স তখন প্রায় 11 বছর মাত্র। এই বছর নতুন আনন্দমঠ বার হয়েছে। আমার মেজদাদা কলকাতায় পড়তেন কলেজে। পূজার ছুটিতে বাড়ি আসার সময় ওইখানে নিয়ে আসেন। তিনি এসে হঠাৎ প্রচার করে দিলেন তিনি একজন সন্তান, চিরদিন অবিবাহিত হয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করবেন। গ্রামস্থ অন্যান্য নব্য যুবকদের সঙ্গে মিলে গোপনে অনেক পরামর্শ করতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলে আমায় কিছুই বলতেন না। আশা দিতেন বড় হলে আমায় দীক্ষিত করবেন। অত্যন্ত কৌতূহলী হয়ে আনন্দ মঠখানি অনুসন্ধান করলাম, কিন্তু মেজদাদা সেখানে কোথায় যে লুকিয়ে রেখেছিলেন কিছুতেই পেলাম না। হতাশ হয়ে অবশেষে মন্ত্রণা সভায় আড়ি পাততাম। যে ঘরে তাদের সভা বসত, পূর্বেই বলেছি, একদিন সেই ঘরে চৌকির তলায় লুকিয়ে রইলাম। যা শুনলাম তার এক্ষণে প্রকাশ করব না, কারণ দাদা এখন পূর্ববঙ্গের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সম্প্রতি একটা স্বদেশী মোকদ্দমায় কয়েকজন বিদ্যালয়ের বালককে জেলে দিয়ে পদোন্নতির সম্ভাবনাও হয়েছে। অনেকক্ষণ ঠান্ডা মেঝেতে উপুর হয়ে পড়ে থাকার জন্য অথবা অত্যাধিক পরিমাণে কাঁচা তেঁতুল খেয়ে নেওয়ার জন্য হোক, এর কিছুদিন পরে একদিন জ্বরে পড়লাম। জ্বর ছাড়লে কয়েকদিন অবধি আমার সাবধান পিতামাতা আমাকে শুধু সাগু বার্লি ভিন্ন আর কিছু খেতে দিলেন না। পেটের জ্বালায় অস্থির হয়ে ভাগ্যান্বেষণ করতে করতে হঠাৎ আনন্দ মঠখানি হাতের কাছে পড়ল। সেই দিনই সমস্ত বইখানা পড়ে ফেললাম। স্মরণ আছে, দুর্ভিক্ষ পীড়িত ইন্দুর পুড়িয়ে খাইছে পুড়িয়া আমার মনে হলো আমিও একসময় এই ইন্দুর পোড়া পেলে খেয়ে ফেলি। তারপর যতই বয়স বাড়তে লাগলো, বাংলা ইংরেজি বহু উপন্যাস গলাধ্যকরণ করতে লাগলাম। নিজের দৈনন্দিন গদ্যময় জীবনটার ওপর বড়ই অশ্রদ্ধা জন্মাতে লাগলো। নবীবাবগণের কথা সত্ত্বেও বিবাহ করলাম না। পূর্ব রাগ বর্জিত অ্যাডভেঞ্চারলেসহীন বিবাহ করতে কিছুতেই মন উঠল না। উপন্যাসের নায়ক হবার পক্ষে আমার এক বিশেষ ব্যাঘাত ছিল, তা আমার বাহ্যাবয়ব। আমার চেহারাটা মোটেই উপন্যাসের নায়কের মতো নয়, কিন্তু বিধাতা যে কি উপায়ে কোন সিদ্ধ কাজ করেন বোঝা কঠিন। এই অনায়কোচিত মূর্তি একদিন আমাকে উপন্যাসের স্বর্গরাজ্যে অবতীর্ণ করে দিল। বন্ধুগণের প্ররোচনায় ডাক্তারি ব্যবসায় করব বলে কৃত সংকল্প হলাম। গ্রামে বসে ডাক্তারি করব, বিষয় সম্পত্তি তাহলে দেখতে শুনতে পারবো। ওষুধ আলমারি প্রভৃতি কিনবার জন্য কলকাতায় যাত্রা করলাম। তখন বর্ষাকাল, কলকাতায় প্রায় বৃষ্টি হচ্ছে। পূর্বে যে মেসের বাসায় থেকে পড়াশোনা করতাম সেখানে গিয়ে উঠলাম।
সপ্তাহখানেক থেকে সেখানে শুনে দেখে শুনে আসবাবপত্র কিনে বাড়ি ফিরব। সকালে উঠে প্রত্যাহ গঙ্গা স্নান করতে যেতাম। এটা আমার একটা বহুদিনের অভ্যাস। একখানা শুষ্ক বস্ত্র আর গামছা কাঁধে ফেলে খালি পায়ে 7টার আগে স্নানে বার হতাম। গঙ্গা স্নানের জন্য একজোড়া স্বতন্ত্র বস্ত্র ছিল, কারণ সেই সময় গঙ্গার জল অত্যন্ত ঘোলা, কাপড় ময়লা হয়ে যেত। 3-4 দিন কলকাতা অতিবাহিত হলো। একদিন স্নান করে যেইমাত্র ঘাটে উঠেছি, সিক্ত বস্ত্রখানা পরিবর্তন করে প্রত্যাবর্তনের উদ্যোগ করছি, এমন সময় দেখলাম এক বাবু হনহন করে ঘাটে এসে ইতস্তত দৃষ্টিপাত করতে লাগলো। লোকটি স্নানের বেশ ছিল না, কামিজের ওপর চাদর লম্বমান ছিল। বয়স অনুমান করি 40 বছর। লোকটার চেহারা শুষ্ক, অনেকদিন ক্ষৌরকার্য হয়নি। অনেকদিনের দাড়ি না কামানোয় মুখখানা দেখতে বিশ্রী হয়ে গেছে, যেন তাকে দেখবার যত্ন করবার কেউ নাই বলে বোধ হলো। তিনি এসে স্নানকারী ব্যক্তিদের মধ্যে ব্যস্তভাবে যেন কাকে খুঁজতে লাগলেন। হঠাৎ আমার দিকে এসে আমার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বললেন, বামন ঠাকুর। আমি ব্রাহ্মণ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বামুন ঠাকুর পদবিলাপ ইতিপূর্বে কখনো ঘটেনি। ভাবলাম বোধহয় লোকটি আমাকে অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বলে ভ্রম করছেন। আমাকে নিরুত্তর দেখে বাবুটি অধীর হয়ে বললেন, কি বিপদ, উত্তর দাও না কেন? তুমি কি বামুন ঠাকুর? হায়, আমার মূর্তি নায়কোচিত না হলেও কি হবে, একবারে কি পাচক ব্রাহ্মণের মতো। বুঝলাম বাবুটি একজন রাধুনির অন্বেষণ করছেন। মস্তকে কি খেয়াল চাপলো, বললাম, আগে হ্যাঁ। কোথায় চাকরি করো? আগে না। করবে? পেলে তো করি। রাত্রে জানো? আগে আমার জাঁত ব্যবসা, ওটা আর জানি নে। বাড়ি কোথায়? যশোর। নাম? শ্রী হারাধন মুখোপাধ্যায়। কলকাতায় কতদিন এসছ? এই 4-5 দিন হবে। চাকরির চেষ্টায়? আগে তা নইলে কি থিয়েটার করতে এসছি? বাবু চটে গেলেন, বললেন, এই দেখো হে, তোমার মুখটা বড় ভালো নয়, তুমি বড় অসভ্য। ভদ্রলোকের সঙ্গে এরকম করে কথা কইতে হয়? আমি মনে মনে বড় আমোদ অনুভব করলাম। এর রাধুনিগিরি 2 দিন করে দেখলে ক্ষতি কি? এই যে অ্যাডভেঞ্চারের সুযোগ এসে জুটে গেল। সুতরাং বিনীত হয়ে বললাম, আগে আমি পাড়া গায়ের মানুষ, কিছু জানি শুনি নে। তা অপরাধ নেবেন না কর্তা। বাবুটি নরম হয়ে বললেন, একটু চিন্তা করে বললেন, সত্যি বামন না বামন সেজেছ? গলায় এক গাছা পইতে দিয়ে অনেক বেটা হাড়ি মুচি কলকাতায় এসে বামুন হয়। হায় হায়, আমার মূর্তি দেখে কি হাড়ি মুচি বলে ভ্রম হওয়ার সম্ভাবনা? বাবুটির সভ্যতা নিয়ে আমি বিশেষ প্রশংসা করতে পারলাম না। প্রকাশ্যে একটু বিনীত হাস্য করে বললাম, আগে ওসব জাল চুয়াচুরির ধার দিয়ে যায়নি। বাবুটি আমায় জেরা করতে প্রবৃত্ত হলেন। আচ্ছা বামুন, ঠিক আছে, বলো তো গায়ত্রী মন্ত্র বলো তো। আমি গায়ত্রী মন্ত্র আবৃত্তি করলাম। এই ভণ্ডামি করবার সময় সুপবিত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে মনে মনে অপরাধ অনুশোচনা উপস্থিত হলো। বাবুটি মুখটা কুঞ্চিত করে সন্দিগ্ধভাবে মাথা নাড়তে লাগলেন, বললেন, কিছু বোঝা গেল না। আজকাল ছাপার বই হয়েছে, 4 পয়সা দিয়ে কিনে নিলেই তো গায়ত্রী সন্ধ্যা মুখস্থ করে নিলে হয়। একটু দুঃখের ভান করে বললাম, কর্তা যদি বিশ্বাস না করেন তাহলে আমি কি করি? বাবুটির মুখে একটু উৎসাহের চিহ্ন দেখা গেল। বলল, আচ্ছা, পইতে গুনতি দেয় কি মন্ত্র বলো তো, বলো দেখিন। এটা তো আর কোনো ছাপার কেতাবে নেই। আমি গম্ভীরভাবে বললাম, ভরদ্বাজ আঙ্গিরস বাহ্যস্পর্ত পররস্য। তবে ঠিক আছে, বামুনি বটে। কত মাইনে নেবে? আগে কর্তার কি হুকুম? তুমি বলো না। কলকাতার রেট তো বাধা আছে। কত? আমাদের বাসার বামুনের মাইনে 5 টাকা আর খোরাক পোশাক ছিল, তাই সাহস করে বলিলাম 5 টাকা। 5 টাকা? 5 টাকা না 25 টাকা? কে বললে তোমার কলকাতার রেট 5 টাকা? আগে অনেক ছাত্রদের মেসে তো বামুনের মাইনে 5 টাকা আর খোরাক 5 টাকা। মেসের ভাড়া আর গৃহস্থের বাড়ি সমান।
ছাত্রদের মেসের বাসায় চাকরি আজ আছে আর কাল নেই, আজ আছে কাল নেই। যদি 4 টাকায় রাজি হও তো বলো, 4 টাকা খোরাক আর বছরে দুখানা করে কাপড় গামছা, আর বছরে দুখানা কাপড় দুখানা গামছা। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, আগে 4 টাকা? 4 টাকায় কি করে চলবে? বউ পরিবার, তাদের খাওয়াবো কি? বউ পরিবার কজন খানেওয়ালা? আগে বুড়ো বাপ মা ভাই। বাধা দিয়ে বাবুটি বললেন, ইস, রাধুনিগিরি করে বুড়ো বাপ মা ভাইকে খাওয়াবেন? আমার 100 টাকা মাইনে আমি পারি নে। নিজের স্ত্রী সন্তান খাওয়াতেই তো সব টাকা খরচ হয়ে যায়। 4 টাকা থেকে 1 টাকা জমাবে, আর 3 টাকা মাসে মাসে তোমার স্ত্রীকে পাঠিয়ে দিও খন। আগে আগে আমি বিবাহ করিনি, আগে আমি বিয়ে করিনি। আরে কি কলিন বামুন, এখনো বিবাহ করনি? না। কেন, কোনো দোষ টোষ আছে নাকি? দোষ? দারিদ্র দোষ। এত গরিবকে কে মেয়ে দেবে? হ্যাঁ, বিয়ে করনি, ভালোই করেছো। সাহেবরা নিজে বিলক্ষণ উপার্জন করতে না পারলে বিবাহ করে না। যদি ইংরেজি জানতে তাহলে ওদের কেতাবি তো দেখতে পেতে। আমাদের অফিসে ছোট সাহেব 500 টাকা মাইনে পায়, এখনো বিবাহ করেনি, এখনো বিয়ে করেনি। আমি 4 টাকা স্থানে 5 টাকা করবার জন্য অনেক পিড়াপিড়ি করতে লাগলাম। অবশেষে 4.5 টাকায় রফা হলো। বাবুটি বললে, যদি ভালো কাজকর্ম করতে পারো, না পালিয়ে যাও, তবে বছরের শেষে বেতন বৃদ্ধি হবে, বিবেচনা করব। এক্ষুনি আমাকে গিয়ে কর্মে প্রবৃত্ত হতে হবে। যদি ভালো কাজকর্ম করতে পারি, না পালাই, তবে বছরের শেষে বেতন বৃদ্ধি সম্বন্ধে বিবেচনা করবেন। এখনই আমাকে গিয়ে কর্মে প্রবৃত্ত হতে হবে। তার গৃহিণী পীড়িতা। আজ 2 দিন তার বামুন ঠাকুর পালিয়ে গিয়েছেন এবং বিশেষভাবে তিনি বিপন্ন হয়ে পড়েছেন। এই রূপে অভাবনীয়ভাবে 5 ব্রাহ্মণ হয়ে বাবুটির পিছন পিছন চললাম। ভাবতে লাগলাম, অনেক আরাধনার পর অবশেষে আমার অদৃষ্টে একটা অ্যাডভেঞ্চার জুটল। দেখাই যাক না এর মধ্যে কোনো রহস্য লাভ হয় কিনা। বাবুটির নাম কালীকান্ত রায়, ব্রাহ্মণ। তার বাসা চোরবাগানে। প্রবেশ করে দেখলাম ক্ষুদ্র উঠানে আমের আটি, পরিত্যক্ত ভাত, তরকারি, শালপাতার রাশি স্তূপাকার হয়ে রয়েছে। উঠোনের এক কোণে একটি জলের কল, তার পাশে একটি হাউস। নলের গলায় কাপড়ের পাড় দিয়ে একটা বাঁশের চোঙা বাঁধা রয়েছে, তা দিয়ে জল হাউসে পড়ছে। কালীকান্তবাবু প্রবেশ করে ঊর্ধ্বে ওপরের দিকে 2তলায় বারান্দার দিকে চেয়ে বললেন, ও গিনি, গিনি। তার গলার স্বর শুনে বারান্দায় একটি বালিকা এসে দাঁড়ালো। বলল, বাবা, চেঁচিও না, মা এখন ঘুমোচ্ছেন। সেই আমাদের প্রথম 4 চক্ষের মিলন। রোমিও ও জুলিয়েট অলিন্দের দৃশ্য মনে পড়ল। আমার জুলিয়েট আলুলায়িত কুন্তলা 2তলার বারান্দা থেকে বেরিয়ে দেখলে কাঁধে গামছা, হাতে বিঝা কাপড়, 5 ব্রাহ্মণ রূপী রোমিও মুগ্ধ নেত্রে দণ্ডায়মান। জুলিয়েটের বয়স প্রায় 14 বছর। আমার জুলিয়েটের বয়সও তাই বলে অনুমান হলো। তার দেহবর্ণটা ইটালীয় জুলিয়েট অপেক্ষা কিছু মলিন হলেও তার মুখে চোখে, তার মুখ চোখের সৌন্দর্য অপরাভূত। কালীকান্তবাবু বললেন, এই প্রিয়, একটু নেমে আয় দেখিনি। প্রিয়? প্রিয়তমা না প্রিয়ংবদা? প্রিয়বালাও হতে পারে, প্রিয়তমা না হলেই ভালো। পৃথিবী শুদ্ধ লোক কি প্রিয়তমা বলে ডাকবে? প্রিয়বালা নামটা মধুর, কিন্তু প্রিয়ংবদা নামটাও মধুর, কাব্যস্কতি কাব্যের মতো। প্রিয়ংবদা শকুন্তলার, কিন্তু প্রিয়বালা আধুনিক উপন্যাসের মাত্র। পায়ের মল ঝমঝম করে বালিকা নেমে এলো, এসে পিতার পাশে দাঁড়ালো। দাঁড়িয়ে আমার মুখের দিকে প্রশ্নযুক্ত দৃষ্টিপাত করলো। আমাকে দেখিয়ে কালীকান্তবাবু বললেন, এই প্রিয়, এই যে একজন বামন ঠাকুর এনেছি, সব জোগাড় যন্ত্র করে দে। হায় হায়, এরূপ সূচনা তো কোনো কালেই লেখে না। বালিকা কি পরিকন্যা কি রাজকন্যাদের গল্প পাঠ করে
জাগ্রত বা নিদ্রার স্বপ্ন দেখে না যে তাকে বিবাহ করবার জন্য কোনো পুষ্পময় রাজ্য থেকে একজন রাজপুত্র এসে দণ্ডায়মান। তার কিশোর হৃদয়ে কোনো পাচক ব্রাহ্মণ কি ঈপ্সিত রূপে কোনো স্থান প্রাপ্ত হয়েছে। আমার কবিত্বময় চিন্তার স্রোতে বাধা দিয়ে বাবু বললেন, আরে 8টা বাজে, 10টার সময় অফিসের ভাত চাই, পারবে? আমি বললাম, আগে চেষ্টা করি। যা হয় 2টো ভাতে ভাত, 2টো উনান জেলে একসঙ্গে একদিকে ভাত আর ডাল চড়িয়ে দাও। আমি বাজার থেকে মাছ কিনে আনি, তরি তরকারি সব ঘরেই আছে। প্রিয় বলল, সব আছে। অতঃপর বাবু একখানা গামছা নিয়ে মাছ কিনতে বার হয়ে গেল। আমি তখন বালিকাকে জিজ্ঞেস করলাম, রান্নাঘর কোন দিকে? এই দিকে এসো বলে প্রিয় আমাকে সঙ্গে করে অন্য বারান্দায় নিয়ে গেল। একটি ঘরের শিকল খুলতে খুলতে বলল, এই রান্নাঘর। প্রবেশ করে দেখলাম তখন চুল্লিতে অগ্নিসংযোগ হয়নি। বললাম, এখনো যে কিছু জোগাড় হয়নি, ঝি কোথায়, উনুন ধরিয়ে দিক না। বালিকা বলল, ঝি ঝি তো আমাদের নেই, মাসখানেক হলো ঝি পালিয়েছে। মা বলেছেন ঝি আর রাখবেন না, আমি সব করি। আমি আমি উনুন ধরিয়ে দিচ্ছি। দেখলাম ঘরের একটা কোণে কয়লা গাদা হয়ে রয়েছে। আমি বললাম, ঝি ঝি নেই? ঝি নেই? আচ্ছা, তবে আমি ধরাচ্ছি, তোমায় কষ্ট করতে হবে না বলে কয়লার গাদার কাছে গিয়ে একটা ডালায় কয়লা ভরে নিলাম। উনান জ্বালবার চেষ্টা করতে লাগলাম। এই কার্য যে এত কঠিন তা আগে জানতাম না। প্রিয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলো। শেষে বলল, ও এরকম করে বুঝি কয়লা ধরায়? আমি হতাশ হয়ে বললাম, কি করে ধরায় বলো দেখি? সরো, আমি ধরাই, তুমি বরং মাছের ঝোলের জন্য আলু পটল কুটে ফেলো। এই ময়লা পরিশ্রম সাধ্য কাজে বালিকাকে নিযুক্ত করতে দিতে আমার দুঃখ হতে লাগলো। কিন্তু কি করি, উপায় নাই। 10টায় ভাত না পেলে বাবু মশাই হইচই কাণ্ড বাঁধিয়ে দেবে। সুতরাং কয়লার চুলা বালিকাকে দিয়ে হাত ধুয়ে আমি তরকারি খুঁড়তে বসলাম। দেখলাম বটিতে তরকারি কোটাও মুশকিল। ছুরি দিয়ে একরকম পারা যায়। আমাদের মেসে যখন ঠাকুর পালাতো তখন আমি বসে ছুরি দিয়ে তরি তরকারি কাটতাম। যা কিছু সাবধানে কুটতে লাগলাম। যা হোক, কোনো মতে সাবধানে কুটতে লাগলাম, পাছে হাত কেটে যায় এই আশঙ্কা ছিল। উনুন ধরিয়ে প্রিয় আমার কাছে এসে দাঁড়ালো, গালে হাত দিয়ে বলল, ও হরি বল। আমি উত্তরে বললাম, কি? এই কি মাছের ঝোলের আলু কোটা নাকি? কেন? মাছের ঝোলের আলু চাকা চাকা করে কোটে। মাছের ঝোলের আলু চৌচির করে লম্বা লম্বা করতে হয়। আমি অপ্রতিভ হয়ে বললাম, ও ও। প্রিয় বলল, সরো দেখি, আমি কুটি। আমি সরে গেলাম। কয়লার চুলায় পাখা দিয়ে বাতাস করতে লাগলাম। বালিকা একটু হেসে বলল, রাত্রি জানো না, সেও এই রকম। আমি মনে মনে অত্যন্ত কৌতুক অনুভব করে বললাম, এইরকমই। এইরকমই? আর কখনো এই কাজ করনি বুঝি? এই প্রথম নাকি? হ্যাঁ, এই প্রথম। তবে চাকরি নিলে কেন? আমি চাকরি কেন নিলাম তার উত্তর এখানে দিলে সমস্ত পণ্ড হয়ে যাবে। 1-2 পরে যাবার সময় কাউকে না বলি এই বালিকাকে নিশ্চয়ই বলে যাব স্থির করলাম। আমাকে নীরবে দেখে বালিকা আমার মনোভাব অন্য বুঝল। করুণায় তার মুখখানি শুকিয়ে গেল। প্রশ্ন করবার জন্য অনুতপ্ত হয়ে বলল, তুমি বড্ড গরিব বুঝি? আমি চক্ষু নত করে ধীরে ধীরে মাথা নাড়লাম। তার সহানুভূতি গভীরতর হওয়ার অভিপ্রায় বললাম, আমি যে নতুন কিছু জানি নে, তা শুনলে তোমার বাবা আমায় রাখবেন কি, তাড়িয়ে দেবেন হয়তো। আমাকে সান্ত্বনা দিয়ে বালিকা বলল, আচ্ছা, আমি কাউকে বলবো না, আমি সব তোমায় দেখিয়ে শুনিয়ে দেব, তুমি 2 দিনে শিখে ফেলবে। আর তোমার মা জানতে পারবেন না? মা কি কখনো রান্নাঘরে আসেন? তিনি ওপরে থাকেন।
তা নাকি অসুখ করেছে শুনলাম। কি কি অসুখ? এই কোনোদিন মাথা ধরে, কোনোদিন কিছু। তার জন্য কোনো ভয় নেই। তিনি খুব বকেন বটে, কিন্তু ওপর থেকে বকেন। সিঁড়ি নামা ওঠা করতে গেলে হাঁপিয়ে পড়েন। খুব বকেন নাকি? তা বুঝি জীবামুন পালিয়ে যায়? মেয়েটি এই কথায় খুব লজ্জিত হলো। কথা ফিরাবার জন্য জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? প্রিয়ংবদা। প্রিয়ংবদা? প্রিয়ংবদা, বেশ তো নামটা। মেয়েটি লজ্জায় মুখ নিচু করলো। আবার জিজ্ঞাসা করলাম, তোমার তোমার ভাই বোন কটি? কি আমার আমার একটা মাত্র ভাই। আর যে দু তিনটি ছেলে মেয়ে দেখলাম, ওরাও আমার ভাই বোন, আমার মায়ের ছেলে পিলে। তখন বুঝলাম গৃহিণী প্রিয়ংবদার বিমাতা। ঝি কেন আর রাখা হবে না, তা বুঝতে পারলাম। এই কোমলা বালিকার জন্য সহানুভূতিতে আমার হৃদয় ভরে গেল। এই সময় বাবু মাছ নিয়ে উপস্থিত হলো। বাইরে দাঁড়িয়ে বলল, কত দূর? আগে বেশি দূর নেই। যা হয় চটপট, বুঝলে? আর বেশি দেওল দেরি আর বেশি বাহুল্য করো না। আমি অফিসে বেরিয়ে গেলে তারপর বাকি সব করুক্ষণ, বলে তিনি ওপরে চলে গেলেন। প্রথমে মনে করেছিলাম দিন দুই রাধুনীগিরির আস্বাদ গ্রহণ করে আমার মাননীয় পূর্ববর্তী পন্থানুসরণ করব, অর্থাৎ পালাবো। কিন্তু 1 মাস যাবৎ স্থির নিশ্চলভাবে চাকরি করছি। বলা বাহুল্য, প্রিয়ংবদার সুন্দর মুখখানি আমার স্বর্ণ শৃঙ্খল রূপ হয়েছে। অথচ প্রিয়ংবদা আমাকে এখনো রাধুনী বামুন বলে জানে। তবে তার ব্যবহারে বুঝতে পারি আমাকে সাধারণ বামুন ঠাকুর হতে একটু স্বতন্ত্র বলে মনে করে। প্রিয়ংবদা মোটামুটি রকম বাংলা লেখাপড়া জানতো। আমি রান্নাঘরে বসে গৃহকার্যের অবসরে তাকে পড়াতে আরম্ভ করি। এই 1 মাসের মধ্যে 2-3খানি ভালো ভালো বাংলা বই সে অধ্যয়ন করে ফেলেছে। একদিন সে আমায় বলেছিল, তুমি তুমি রাধুনী বামুন না হয়ে স্কুলের পণ্ডিত হলে না কেন? তুমি রাধুনী বামুন না হয়ে স্কুলের পণ্ডিত হলে না কেন? আমি বলেছিলাম, তাই করব মনে করেছি। তোমার বিয়ে হয়ে গেলে আমিও চাকরি ছেড়ে চলে যাব। বিবাহের প্রসঙ্গে বালিকার গাল দুটো লাল হয়ে উঠল। পরে জেনেছি প্রিয়ংবদার বয়স 14 বছর নয়, 13 বছর মাত্র। কিন্তু তাকে বয়সের অপেক্ষা একটু বড় দেখাতো। অত বড় মেয়ের বিবাহ হয়নি কেন? প্রথমে আমার একটু আশ্চর্য বোধ হতো। ক্রমে জানতে পারলাম কালীকান্তবাবুর পুত্রগণের প্রাইভেট মাস্টারের থেকে শুনলাম প্রিয়ংবদার বিবাহের জন্য মাঝে মাঝে সম্বন্ধ হয় বটে, কিন্তু এরা যত সস্তায় খোঁজেন তত সস্তায় কোনো বর পাওয়া যায় না। আমি শুনি অবধি মনে করে রেখেছিলাম যে একদিন কালীকান্তবাবুর কাছে আত্মপ্রকাশ করে তার কন্যার পানি প্রার্থনা করব। প্রথম 2-3 দিন যেতে না যেতেই প্রিয়ংবদার সাহচর্য আমার হৃদয়ে সুখ সঞ্চার করতে আরম্ভ করেছিল। সেই সুখ দিনের পর দিন ঘনীভূত হতে লাগলো। সেই সাহচর্যের বিচার ক্লেশ দিনের পর দিন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। তখন ভাদ্র মাস। রাত্রে শোবার জন্য অল্প দূরে একটা ঘর ভাড়া নিয়েছিলাম। কাজের শেষে দিবসকালে বা দিনে বা রাতে সেখানে অবস্থিতি করতাম। অধিক মূল্য দিয়ে ঘরটি ভাড়া নিয়েছিলাম। ছবিতে, পুস্তকে সুখসেব্য আসবাবে সেখানে সাজিয়েছিলাম, কিন্তু সেখানে আমার সুখ হতো না। সেই প্রায়ান্ধকার ধূম মলিন অপকৃষ্ট রান্নাঘরই আমার সুখের আগার হয়ে উঠেছিল। গভীর রাত্রে এক একদিন ঘুম ভেঙে প্রিয়ংবদাকে স্মরণ করে কত সুখ কল্পনা আমার মনকে ঘিরে ফেলত। ভাদ্র মাসে হিন্দুর বিবাহ হয় না। ভেবে রেখেছিলাম আশ্বিন মাস পড়লেই কালীকান্তবাবুকে বলবো পূজার আগে প্রিয়ংবদাকে বিবাহ করে বাড়ি নিয়ে যাব। কিন্তু আবারও শঙ্কা হতো, কালীকান্তবাবু যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। করবার তো কোনো কারণ দেখি না, তথাপি যদি করেন, মন থেকে এই আশঙ্কা কিছুতেই মুছে দিতে পারছিলাম না। আমার অদৃষ্টে যদি প্রিয়ংবদার লাভের সুখ না থাকে তবে কি হবে?
কেমন করে দীর্ঘ জীবন কাটাবো। তখন বৈষ্ণব কবির পদ মনে মনে গাইতাম। হে ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর, আমার মন্দির যদি চিরদিন শূন্য থাকিয়া যায়। কিন্তু আশ্বিন মাস আগমন করার পূর্বেই দ্বিতীয় একটা অভাবনীয় ঘটনায় আমার প্রিয়ঙ্গদা লাভ শুধু সম্ভাবিত নয়, অনিবার্য হয়ে উঠল। যে অমৃত পান করবার জন্য পিপাসায় উৎকণ্ঠিত হয়ে উঠেছিলাম, সেই অমৃত আমার মুখের কাছে এনে একজন বলল, পান করো, পান করতেই হবে। একদিন সকালে কাজে গিয়ে দেখি প্রিয়ঙ্গদা গায়ে একখানা র্যাপার দিয়ে এসেছে। জিজ্ঞাসা করে জানলাম রাতে একটু জ্বরের মতো হয়েছিল, এখনো শীত শীত করছে। এইরূপে পরদিনও হলো। জ্বর গায়ে উপসে প্রিয় তার নির্দিষ্ট গৃহকার্যগুলো করতে লাগলো। সে কার্য বড় অল্প নয়, বাসন মাজা, কাপড় কাচা, ঝির সমস্ত কাজ তাকে করতে হতো। সেদিন কালীকান্ত বাবুকে বললাম, তার কন্যার যা অসুস্থ দেহ, অন্তত একটা ঠিকাজি আনলে ভালো হয়। শুনে বাবু রেগে উঠে বললেন, তুমি তো বলেই খালাস, পাই কোথায় আমি ঠিকাজি? বড় রাগ হলো, দুঃখও হলো। প্রিয়ঙ্গদার প্রতি অবহেলা আমার অসহ্য হয়ে উঠতে লাগলো। কোথায় গেলে ঝির সন্ধান পাওয়া যায় আমি তো কিছুই জানতাম না। তথাপি বললাম, একটা সন্ধান করে দেখব কি? হ্যাঁ, পাও, দেখো। হুম বলে বাবু মুখ মুখ বাঁকিয়ে চলে গেলেন। সেদিন আমি ঝির অনেক অনুসন্ধান করলাম, কিন্তু কৃতকার্য হলাম না। একটা বিপদ হলো। প্রিয়ঙ্গদা সাবু বার্লি কিছুতেই খেতে চায় না। প্রথম দিন সদ্য অনাহারে ছিল, দ্বিতীয় দিন তার জন্য 1 পয়সার খই ব্যবস্থা হলো। প্রিয় খেতে খেতে বলল, আমার ভালো লাগে না। আমার ভালো লাগে না। আমি সন্দেহে জিজ্ঞাসা করলাম, কি খেতে ইচ্ছা করে তোমার? একটু একটু বেদানা বেদানা পেলে খাই। পরদিন বাবুকে বললাম, প্রিয় সাগু বার্লি খায় না, ওর জন্য কিছু বেদনা আঙুর আনে দিলে ভালো হতো কি? বাবু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বেদানা আঙুর? জ্বরের মধ্যে ওসব খেলে সদ্য বিকারে দাঁড়াবে, সর্বনাশ, সব ভারী ঠান্ডা জিনিস। আমি নীরব হয়ে রইলাম। অথচ সচক্ষে দেখেছি গত সপ্তাহে বাবুর আদরের এপক্ষের পুত্রটির যখন জ্বর হলো, তখন আঙুর, বেদানা, বিস্কুট প্রভৃতি যথেষ্ট পরিমাণে বাড়িতে আমদানি হয়েছিল। মনে মনে স্থির করলাম, আজ ওবেলা আমি প্রিয়র জন্য কিছু খাদ্য আনবো। তাতে যদি কিছু রাগ করেন তো করবেন। সেদিন বিকালে কাজে আসার সময় 1 বাস্ক আঙুর, কয়েকটা বেদানা আর কিছু বিস্কুট আনলাম। কিন্তু প্রিয়ঙ্গদা সেদিন নামলো না। তার ছোট ভাই সুধীর চন্দ্রকে জিজ্ঞাসা করে জানলাম, জ্বর খুব প্রবল। মনের অশান্তিতে সন্ধ্যা কর্ম সমাপন করে বাসায় গিয়ে সারা রাত্রি ঘুম হলো না। পরদিন সকালে গিয়ে আবার সুধীরকে জিজ্ঞাসা করলাম, শোনো, তোমার তোমার দিদি কেমন আছেন? দিদি সমস্ত রাত খালি জল জল করেছে। গা গরম? একেবারে আগুনের মতো। এখন কোথায়? কেমন? এখন ঘুমোচ্ছে। রাতে তার সাথে কে ছিল? আমি আর দিদি একসঙ্গে শুই কিনা। তোমার তোমার মা কি বাবা সেখানে দেখতে আসেননি? বাবা শুতে যাওয়ার আগে একবার দেখেছিলেন। অনেক রাতে দিদি যখন মাগো মাগো করে চিল্লাচ্ছিল, তখন মা একবার গিয়েছিলেন। রাতে বাইরে দিয়ে জানলা দিয়ে বললেন, অত চেঁচিয়ে মরছিস কেন? বাড়ি শুদ্ধ লোককে ঘুমোতে দিবি না নাকি? চুপ করে শুয়ে থাক পোড়ার মুখী। তাই শুনে দিদি ভয়ে চুপ করে শুয়ে রইল। আমি ওপরে কখনো যাইনি, ঘরগুলির অবস্থান জানতাম না। গৃহিণীর ভাত ওপরে যেত, তখন প্রিয়ঙ্গদা বরাবর নিয়ে যেত। গতকাল সন্ধ্যার সময় কেবল বাবু স্বয়ং নিয়ে গেছিল। সুধীরকে জিজ্ঞাসা করলাম, তোমার দিদি যে ঘরে থাকো সেটা কোনখানে? সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে। মনে মনে স্থির করলাম, আজ কাজের শেষে প্রিয়ঙ্গদাকে দেখে তবে আসব। সুধীরকে বললাম, দেখো, তুমি আজ স্কুলে যেও না, তোমার দিদিকে তো দেখবার কেউ লোক নেই। বেলা 7টার সময় বাবু চাদর নিয়ে বের হচ্ছেন। ভাবলাম বুঝি বা ডাক্তার আনতে যাচ্ছেন।
ঘন্টাখানেক পরে ফিরে আসলেন, সঙ্গে ডাক্তার নয়, একজন ঝি। বললেন, একটি ঝি এনেছি, কি করতে হবে এসব বলে দাও। 2 দিন পূর্বে যতক্ষণ প্রিয় একেবারে শয্যাগত হয়ে পড়েননি, ততক্ষণ অবধি ঝি দুষ্প্রাপ্য ছিল। আজ সেই ঝি সুপ্রাপ্য হলো। দিন কতক আগে আনলে তো মেয়েটার এত অসুবিধা হতো না। লোকটার প্রতি ঘৃণায় আমার অন্তঃকরণ বিষাক্ত হয়ে উঠল। ছি 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 ছি! দ্বিতীয়বার বিবাহ করলে কি আপনার সন্তানের প্রতি, নিজের সন্তানের প্রতি এত নির্মম হতে হয়? একবারে কি কসাই হয়ে উঠতে হয়? ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্য নাই। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ আমি ওপরে গিয়ে প্রিয়ঙ্বদাকে দেখবই দেখব। তার ওষুধ পথ্যের ব্যবস্থা করব। আমি নিজে ডাক্তার, সেই জন্য আমি নিজেকে এই প্রথম অভিনন্দন জানাই। যথাসময়ে বাবু অফিসে বের হয়ে গেলেন। ছেলেরা অর্থাৎ সুধীর ছাড়াই স্কুলে চলে গেল অনেকে, সবাই। গৃহিণীর ভাত ওপরে দিয়ে আসলাম। সব কাজে শেষে অবসর যখন হলো, সুধীরকে বললাম, চলো তোমার দিদিকে দেখি। সুধীরের সঙ্গে উপরে উঠে প্রিয়ঙ্বদার কক্ষে প্রবেশ করলাম। একটি মলিন ছিন্ন বিছানা মেঝের ওপর পড়ে আছে, তাতে শুয়ে বালিকা ছটফট করছে। আমি কাছে শানের ওপর বসলাম, তার হাতখানি নিয়ে বললাম, প্রিয়, প্রিয় কেমন আছো? প্রিয় চক্ষু মেলল, আমাকে দেখে বলল, বামুন ঠাকুর, আমার মাথা যে যায়, কি করি? দেখলাম প্রবল সর্দি জ্বর। বললাম, তোমার মাথা কামড়াচ্ছে? আচ্ছা, আমি এক্ষুনি ভালো করে দিচ্ছি। বলে রান্নাঘরে গিয়ে খানিকটা সর্ষের তেল গরম করে আনলাম। একটা সরায় করে খানিকটা আগুন নিয়ে ওপরে গিয়ে প্রিয়ঙ্বদার পায়ের নিচে গরম তেল 10 মিনিট করে জোরে জোরে মালিশ করতে লাগলাম। তারপর জিজ্ঞাসা করলাম, এখন মাথাটা কেমন আছে? প্রিয়ঙ্বদা বলল, অনেক ভালো, আর কষ্ট হচ্ছে না। তখন আবার প্রিয়ঙ্বদার কাছে গিয়ে বসলাম। ভালো করে পরীক্ষা করে জিজ্ঞাসাবাদ করে একখানা প্রেসক্রিপশন লিখলাম। বললাম, প্রিয়, তুমি একটু শুয়ে থাকো, আমি 1 ঘন্টার মধ্যে তোমার জন্য ওষুধ আনছি। বলে বার হয়ে গাড়ি ভাড়া করে একটা ভালো ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে আসলাম। সেদিন বিকালের মধ্যে প্রিয় অনেকটা সুস্থতা লাভ করলো। এইভাবে আমি 3-4 দিন চিকিৎসা চালালাম। প্রথম দিন মনে করেছিলাম আমি ওষুধ পথ্যের ব্যবস্থা নিজে ব্যয় করছি দেখলে বাবু মহাশয় খাপ্পা হবেন। দেখলাম তা কিছুই হলো না। অনুরাগও নাই, বিরাগও নাই। ভাবটা সম্পূর্ণ অবহেলার। যায় যাক, থাকে থাক। আমি মনে মনে আশা করতে লাগলাম, আমি যখন বাবুর কাছে তার জামাই পদ প্রার্থনা করে উপস্থিত হব, তখনও যেন এই অবহেলা ভরে আমায় তার কন্যা সমর্পণ করে দেন। কিন্তু শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল, যাতে আমার আর আত্মপ্রকাশ করে প্রার্থী হতে হলো না। প্রিয়ঙ্বদা দিন দিন আরোগ্য লাভ করতে লাগলো। আমিও কারো বিনা আপত্তিতে সারা দুপুর বেলা এবং অপরাহ্নকাল তার সেবা শুশ্রূষা করতে লাগলাম। তাকে কত গল্প বলতাম, অনেক ভালো ভালো পুস্তক, অনেক ভালো ভালো বই এনে দিতাম। সেদিন মিউনিসিপ্যাল মার্কেট থেকে অধিক মূল্য দিয়ে একগুচ্ছ কালো আঙুর কিনে এনেছিলাম। প্রিয়ঙ্বদা তার কয়েকটা খেলো, আমাকেও খেতে অনুরোধ করলো। আমিও 2-1টা মুখে দিলাম। তখন ভাদ্রের শেষ, ভারী গরম পড়েছে। প্রিয়ঙ্বদার ললাট দেশ ঘামিয়ে উঠেছে। তা দেখে আমি পাখা দিয়ে মৃদু মৃদু বাতাস করতে লাগলাম। ক্রমে প্রিয়ঙ্বদা ঘুমিয়ে পড়ল। বহুদিন তেলের অভাবে চুলগুলো পাতলা হয়ে গিয়েছিল। কপালের প্রান্তভাগে গুচ্ছগুলো বাতাসে ইতস্তত উঠছে। আমি সতৃষ্ণ নয়নে তার পাণ্ডুর মুখখানি দিকে চেয়ে রইলাম। আজ ভাদ্র মাসের শেষ সপ্তাহ। 1 সপ্তাহ পরে আমি কালীকান্ত বাবুর কাছে বিবাহের প্রস্তাব করব।
পূজার পূর্বে বিবাহ করব, আমার প্রতি প্রিয়ঙ্বদার স্নেহের আকর্ষণের যথেষ্ট প্রমাণ এই কয়দিনে পেয়েছি। এই কয়দিনে আমাকে সে নিজের পরমাত্মীয় স্বরূপ জ্ঞান করেছে। যে মেয়েটিকে অল্প দিনের মধ্যে আমি আমার ধর্মপত্নী করে সুখী হব আশা করছি, সে বিস্তৃত চিত্তে আমার শুশ্রূষার অধীনে আমার অতি কাছে নিদ্রামগ্না। আমি যে মণিকে শীঘ্রই গলায় ধারণ করে চিরজীবন সস্নেহে রক্ষা করব, আমি তাহার সুনির্জন শিয়রে বসে আমি অবনত হয়ে কোমল লাবণ্যপূর্ণ ওষ্ঠযুগল অধর যুগল একবার চুম্বন করলাম। মাথায় তুলে দেখলাম যে জানলার বারান্দা খুলেছে, তার বাইরে একটি মহিলা দাঁড়িয়ে। অনুমানে বুঝলাম তিনি গৃহিণী। আমাকে দেখে তিনি সরে গেলেন। সেদিন সন্ধ্যাবেলা যখন রন্ধনশালায় ব্যস্ত ছিলাম, হঠাৎ বাবু এসে বার হয়ে ডাকলেন, মগজে আগে একবার এদিকে এসো তো। বাবুর স্বর রোষযুক্ত। ব্যাপার বুঝতে আমার বাকি রইল না। মনে মনে হেসে উঠে আবার বের হয়ে আসলাম। ছেলেরা ঘরে প্রাইভেট মাস্টারের কাছে পড়ত। সে ঘর এখন শূন্য ছিল। কালীকান্ত বাবু আমায় সে ঘরে ডেকে নিয়ে গেলেন। রাগের চোখে বলে উঠলেন, কি শুনছি? কি শুনছি? কি শুনেছেন? কি শুনেছেন? তুমি জানো প্রিয়ঙ্বদা নিতান্ত বালিকা নয়? জানি জানি। তোমাকে অতি সচ্চরিত্র জেনে অসুখের সময় প্রিয়ঙ্বদার সেবা শুশ্রূষা করায় কোনো আপত্তি করিনি, তা জানো? আপনার অনুগ্রহ। তুমি প্রিয়ঙ্বদাকে চুমো খেয়েছো? খেয়েছি। কাজটা কিরকম হয়েছে জানো? আপনিই বলুন না। পিনাল কোডের একটা ধারা অনুসারে অপরাধ হয়েছে। আমি যদি পুলিশ কোর্টে তোমার নামে নালিশ করি তাহলে কি হয় জানো? নিতান্ত ভালো মানুষের মতন যেন কত ভীতই না হয়েছি, কত ভয়ই না পেয়েছি এমন ভান করে বললাম, হ্যাঁ কি হয়? জেল হয়? জেল? বাবু গম্ভীরভাবে বললেন, জেল হয়? সেদিন বঙ্গবাসীতে পড়লাম একজন মুসলমান একজন ইউরোপিয়ান বালিকাকে বলপূর্বক চুম্বন করেছিল। তার 6 হপ্তাহ জেল হয়েছে। আমি অভিনয় করে যেতে লাগলাম, বলেন কি? আমার তবে কি হবে? বাবু বললেন, যদি তোমার নামে নালিশ করি তুমি কি করবে? কাতর স্বরে বললাম, আগে উকিল ম্যাজিস্টার দিয়া একবার দেখবো। নিতান্ত অদৃষ্টে থাকে তো জেল হবে। উকিল ব্যারিস্টার দেবে? পয়সা কোথায়? পয়সা পাবে কোথায়? আগে দেশে সামান্য জমি জমা আছে, তা বিক্রি করতে হবে। জেল থেকে বেরিয়ে খাবে কি? আর তো কেউ চাকরি দেবে না। আমি অত্যন্ত ভয় দেখিয়ে ফ্যাল করে বাবুর মুখের দিকে চেয়ে রইলাম। শেষে বললেন, এই শোনো, তুমি আমার যুবতী মেয়ের অজ্ঞাতসারে তার অঙ্গ স্পর্শ করে তার ভয়ানক অনিষ্ট করে ফেলেছ। এখন তাকে তোমায় বিবাহ করতে হবে। আমি পূর্বেই এটা বুঝেছিলাম। উপন্যাসেও এইরকম দৃষ্টান্ত পাঠ করেছি। রঙ্গ দেখবার জন্য বললাম, আগে আগে তাতে কিছু আপত্তি নেই, তবে আমরা কুলীন ব্রাহ্মণ, গণ পণ কুলমর্যাদা সকল বিষয়ে যদি মান রক্ষে করেন তবে তবে আমার আপত্তি কি? বাবু অত্যন্ত চটে গিয়ে বললেন, বটে, কুলমর্যাদা? আচ্ছা যাও একবার জেল খেটে এসো, তাতে তোমার কুলমর্যাদা অনেক বাড়বে। বিয়ে করে আর বেশি রোজগার করতে পারবে। শেষে বলি, বোন চাও কোন লজ্জায়? তোমার জেলে না দিয়ে মেয়ে দেবার প্রস্তাব করছি, এই তোমার পরম সৌভাগ্য। বিনয়ের ভান করে বললাম, আগে তা তো বটেই, তবে কিনা। বাধা দিয়ে বাবু বললেন, কিনা ফিনা কিচ্ছু নয়। আমার এক কথা, সিকি পয়সা পাবে না। রাজি হও উত্তম, না হয় জেল, ব্যাস। আমি আর একটু রঙ্গ দেখবার অভিপ্রায় বললাম, আগে আপনার কন্যাকে বিবাহ করা আমার মতো লোকের পক্ষে বিশেষ সৌভাগ্যেরই কথা। তবে কিনা। বাবু রেগে উঠে বললেন, তবে কিনা কি? জেলে যাওয়া যদি তোমার বেশি সৌভাগ্য বলে মনে করো তবে যাও না।
আগে তা নয়, উপার্জনক্ষম না হয়ে বিবাহ করাটা কি ঠিক? খাওয়াবো কি? কেন? এই না বললে জমি জমা বিক্রি করে উকিল ব্যারিস্টার লাগাবে, সেই জমি জমা চাষবাস করে স্ত্রীর ভরণ পোষণ করতে পারবে না? আগে অতি সামান্য, কোনো মতে খাওয়া পড়া চলতে পারে, কিন্তু তার উপর নির্ভর করে কি বিবাহ করা উচিত? এই ধরুন আপনাদের অফিসের ছোট সাহেব 500 টাকা মাইনে পান, এখনো বিয়ে করছেন না। এই শুনে বাবু জ্বলে উঠলেন, বললেন, এই ওরা সাহেব, আমরা কি সাহেব নাকি? হ্যাঁ, আমরা সাহেব নাকি? ওরা যা করবে আমাদের কি তাই করতে হবে? অন্ধ অনুকরণ করেই দেশটা একবারে উচ্ছন্নে গেল। ব্যাপারখানা এইখানেই শেষ হওয়া ভালো মনে করে বললাম, আগে তবে না হয়, আচ্ছা তবে না হয় বিবাহ করব। হ্যাঁ, সেই ভালো কথা। এই আশ্বিন মাসের সম্মুখে পুজোর ছুটি হলে পশ্চিমে বেড়াতে যাব। মধুপুর কি দেওঘর ওই রকম কোথাও গিয়ে পুরুত দেখে বিয়ে দেব, পুরুত দেখে বিয়ে দিয়ে দেব। আগে আবার অত দূর নিয়ে যাবেন? এইখানে হয় না? এখানে রাধুনী বামুনের সঙ্গে মেয়ের বিয়ে দিলে সমাজে আমার মুখ দেখাতে পারবো নাকি? না 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 না, সে হবে না। সেখানে বিয়ে হলে কেউ জানবে শুনবে না, চুপচাপ এখানে এসে প্রচার করে দিলেই হবে যে ভালো পাত্র পেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। পুজোর ছুটি হলো, বাবু সপরিবারে দেওঘর যাত্রা করলেন, আমাকেও সঙ্গে নিলেন। এই পর্যন্ত প্রিয়ঙ্গদা এই সকল বিষয়ে কিছুই শোনেনি। তা পিতামাতা গোপনে পরামর্শ করে সব ঠিকঠাক করেছেন। আমার একটি উকিল বন্ধু সেবার ছুটিতে মধুপুর গিয়েছিলেন, তাকেও বলেছিলাম আমার জন্য একটা ভালো বাড়ি যেন ভাড়া করে রাখেন। শুভ দিনে দেওঘরে আমাদের বিবাহ হয়ে গেল। নববধূকে নিয়ে যাত্রা করলাম। শ্বশুরমশাই অনুগ্রহ করে নিজ ব্যয়ে আমাদের যশোরে দুখানা 3rd ক্লাস কামরা টিকিট কেটে দিলেন। বিবাহ রজনীর পর প্রভাতে সকালে কুশণ্ডিকা সম্পন্ন করে তার পরের দিন সকালে আমরা যাত্রা করলাম। তখন প্রিয়ঙ্গদা জানে আমরা যশোরে যাচ্ছি। মধুপুরে গাড়ি থামালে স্ত্রীলোকের কামরা থেকে প্রিয়ঙ্গদাকে নামালাম। প্রিয়ঙ্গদা বলল, এখানে এখানে যে? আমি বললাম, এখানে দিন কতক থেকে তারপর যাওয়া যাবে। যে বাড়ি ঠিক করা হয়েছিল সেখানে গিয়ে উঠলাম। প্রিয় বলল, এ বাড়ি কার? এখন আমাদের, আমরা ভাড়া দিয়েছি। এইখানেই মাসখানেক থাকবো দুজনে। অপরাহ্নকাল দুজন নিভৃত সুখে বসেছিলাম। এইবার প্রিয়ঙ্গদাকে সমস্ত কিছু বললাম। ভেবেছিলাম প্রিয়ঙ্গদা খুব আশ্চর্য হবে, কিন্তু প্রিয়ঙ্গদা বলল, আমি তো জানি, আমি তো জানি। তুমি জানো? কেমন করে জানলে? কেন? তুমি যে আমার অসুখের সময় একবার রবীন্দ্রবাবুর কাব্যগ্রন্থবলী এনে পড়তে দিয়েছিলে, মনে পড়ে? একবার রবীন্দ্রবাবুর কাব্যগ্রন্থাবলী এনে পড়তে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, পড়ে। তার মধ্যে একখানা চিঠি ছিল, বোধহয় তোমার কোনো বন্ধুর চিঠি। আশ্চর্য হয়ে বললাম, হ্যাঁ, বন্ধু চিঠি? কার চিঠি বলো দেখি, কি লেখা ছিল তাতে? নাম তো মনে নেই, লেখা ছিল, এ কি পাগলামি তোমার, জমিদারি ছেলে হয়ে নিজে ডাক্তারি পাশ করে শেষে কিনা রাধুনিগিরি করছো, আরো সব লেখা ছিল। তখন আমার স্মরণ হলো, ওই উকিল বন্ধু যিনি বাড়ি ভাড়া করে দিয়েছেন তিনি এই চিঠি লিখেছিলেন। তিনি আমার এক বিশেষ অন্তরঙ্গ বন্ধু, তাকে আমি সব কথা আগেই জানিয়েছিলাম। তার চিঠিতে ও কথা লেখা ছিল, আরও লেখা ছিল, যদি আমি প্রভুকন্যার প্রেমে আবদ্ধ হয়ে থাকি তবে অতি সত্বর নিজের পরিচয় দিয়ে বিবাহ করলেই তো পারি। প্রত্যেক দিন হাড়ি ঠেলার ভিতর কি কবিত্ব আছে তা তো বুঝতে পারি না, এই বলে সে তিরস্কার করেছিল। আমি তখন প্রিয়কে বললাম, ওহো, মনে পড়েছে, আচ্ছা তাতে আর কি লেখা ছিল বলো দেখি। প্রিয় সলজ্জ হাসি হেসে বলল, যাও যাও, বলবো না। না বলো। না, বলবো না। অনেক পীড়াপিড়ি করেও বলাতে পারলাম না। আমি তোমায় ভালোবাসি সেই চিঠি দেখেই জানতে পেরেছিলে না? প্রিয়ঙ্গদা চক্ষু আনত করে আঙুলে কাপড় জড়াতে জড়াতে
মুচকি মুচকি হাসতে লাগলো। আমি তাহার গলা বাহু বেষ্টন ধরে তাকে চুম্বন করতে লাগলাম। বললাম, তোমার কিন্তু ভারী অন্যায়। কি? পরে চিঠি পড়া? তুমি বুঝি আমারটা পড়ো? তখনও তো বিয়ে হয়নি। আমি যে তোমায় ভালোবাসি তাও তখন জানতে না। তখন আমি পর নই, তখন আমি পর নই। তুমি বুঝি আমার পর, তুমি বুঝি আমার পর। আমি তো তখন, তখন তো আমাদের বিয়ে হয়নি। আমি যে তোমায় ভালোবাসি তাও তো জানতে না। তখন তখন তো তখন আমি তোমার পর নই। তা বুঝি। তবে কি? আমরা যখন জন্মেছিলাম তখনই বিধাতা পুরুষ আমাদের বিয়ে হবে, বিয়ে হবে তা ঠিক করে দিয়েছিলেন। প্রিয়ঙ্বদাকে আবার চুম্বন করে বাহু প্রসারিত করব, এমন সময় ভৃত্য এসে সংবাদ দিল, হুজুর, মালি ফুল এনেছে। বাইরে গিয়ে দেখলাম মালি অজস্র পরিমাণ নানা বর্ণের ফুল এনেছে। সেই রাত্রে সেই ফুলে আমাদের ফুল সজ্জা হলো। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।